হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা কাইনেটিক থিওরি অফ গ্যাস অর্থাৎ গ্যাসের গতিতত্ত্ব আলোচনা করেছিলাম এবং গ্যাস অণুগুলোর বিভিন্ন ধরনের যে গতিবেগ সেগুলো এবং সেই সংক্রান্ত নিউমেরিক্যাল প্রবলেম সলভ করেছিলাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ম্যাক্সওয়েলের ভেলোসিটি ডিস্ট্রিবিউশন বা গতিবেগ বন্টন। এই টপিকটা পড়ালে পরে আমাদের আইডিয়াল গ্যাস বা আদর্শ গ্যাস পার্টটা শেষ হবে। নেক্সট ভিডিওতে আমরা বাস্তব গ্যাস বা রিয়েল গ্যাস নিয়ে আলোচনা শুরু করব। তবে আজকের ভিডিও শুরু করার আগে তোমাদের সকলের কাছে আমার আবারও একটাই রিকোয়েস্ট, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলোকে লাইক করো এবং নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ তোমরা যত বেশি আমার ভিডিওগুলোকে শেয়ার করবে ততই আমার ভিডিওগুলো আরও বেশি সংখ্যক স্টুডেন্টসদের কাছে পৌঁছবে এবং আমার পরিশ্রমটা সফল হবে। সুতরাং তোমাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট, ভিডিওগুলো অবশ্যই লাইক করো এবং অবশ্যই শেয়ার করো। আচ্ছা, ম্যাক্সওয়েলের গতিবেগ বন্টন এইটা বলার জন্য আমাদেরকে আগের দিনে যে আমরা গ্যাসের গতীয় তত্ত্ব পড়েছিলাম পস্টুলেটসগুলো সেগুলো একটু রিকল করতে হবে। একটা ছিল এরকম যে গ্যাসের অণুগুলো তারা কেউ স্থির নয়, তারা র্যান্ডমলি ছোটাছুটি করছে বিভিন্ন বেগ নিয়ে। এবার এই ছোটাছুটি করার সময় একজনের সঙ্গে আরেকজনের ধাক্কাধাক্কি হচ্ছে, সংঘর্ষ হচ্ছে। এর ফলে যখনই সংঘর্ষ হচ্ছে তখনই তাদের ডাইরেকশন পাল্টে যাচ্ছে, অর্থাৎ গতিবেগ পাল্টে যাচ্ছে। তো দেখো, যদি গতিবেগ পাল্টে যায়, গতিবেগ যদি চেঞ্জ হয়, তাহলে ডেফিনেটলি প্রত্যেকটা গ্যাস অণুর কাইনেটিক এনার্জিও চেঞ্জ হবে। কেন? কারণ কাইনেটিক এনার্জি মানে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে প্রত্যেকটা গ্যাস অণুর গতিবেগ গতিশক্তি প্রতি মুহূর্তে পাল্টাচ্ছে, কারণ প্রতি মুহূর্তেই তারা সংঘর্ষে লিপ্ত হচ্ছে। আবার এটা যদি একটা দিক হয় পস্টুলেটগুলোর, আর একটা পস্টুলেট এরকমও বলা হচ্ছে যে যদি আমরা 1 মোল গ্যাস নিই তাহলে 1 মোল গ্যাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কাইনেটিক এনার্জি হচ্ছে 3/2 RT। এরকম একটা ফর্মুলা পড়লাম, যেখান থেকে আমরা জানলাম যে কাইনেটিক এনার্জি টেম্পারেচারের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ টেম্পারেচার পাল্টালে কাইনেটিক এনার্জি পাল্টাবে। তাহলে আমরা যদি বলি যে টেম্পারেচার যদি স্থির কনস্ট্যান্ট যদি হয় তাহলে কাইনেটিক এনার্জিও কনস্ট্যান্ট হবে। টেম্পারেচার কনস্ট্যান্ট হলে কাইনেটিক এনার্জিও কনস্ট্যান্ট হবে। এখন এই যে আলোচনাটা আমি এইখানে করলাম, এখানেও আমি ধরে নিচ্ছি যে টেম্পারেচার স্থির, অর্থাৎ স্থির উষ্ণতায় আমি একটা পাত্রের গ্যাস নিয়েছি, সেই পাত্রের গ্যাসের অণুগুলো সবাই সবার সঙ্গে ধাক্কাধাক্কি করছে, সবার গতিবেগ পাল্টাচ্ছে, সবার কাইনেটিক এনার্জি পাল্টাচ্ছে। তাহলে একবার বলছি স্থির উষ্ণতায় কাইনেটিক এনার্জি পাল্টাচ্ছে যেহেতু গতিবেগ পাল্টাচ্ছে, আর একবার বলছি স্থির উষ্ণতায় কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট, কারণ কাইনেটিক এনার্জি কেবলমাত্রই টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। তাহলে এই দুটো পরস্পর কন্ট্রাডিক্টরি কথা হয়ে গেল, তাই না? তাহলে একই পস্টুলেট কাইনেটিক থিওরির, সেখানে দুরকম মানে দুটো পরস্পর বিপরীত আর কি মানে কি বলবো সিদ্ধান্ত হয়ে যাচ্ছে। তাহলে এই যে কনফিউশনটা দূর করার জন্য এইবার বিজ্ঞানী ম্যাক্সওয়েল তিনি তার থিওরি নিয়ে এলেন। তার বক্তব্য অনুসারে আমরা যখন এই 1 মোল গ্যাসের কথা বলছি তখন স্থির উষ্ণতায় কাইনেটিক এনার্জি স্থির কনস্ট্যান্ট, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা যে শুধু আমরা কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট এরকম লিখবো না, হ্যাঁ, এইটার পরিবর্তে আমরা লিখব যে নেট কাইনেটিক এনার্জি অফ 1 মোল গ্যাস, এইটা হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে? এখন এই নেট কাইনেটিক এনার্জি মানে কি? পাতেই বাংলায় নেট কাইনেটিক এনার্জি মানে হচ্ছে অ্যাভারেজ বা গড় কাইনেটিক এনার্জি। প্রত্যেকটা মলিকিউল, 1 মোল মানে অ্যাভোগাড্রো সংখ্যক মলিকিউল আছে, তা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মলিকিউলের, আমি বলছি আবারও, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল একা সিঙ্গেল একটা নির্দিষ্ট মলিকিউলকে যদি আমি লক্ষ্য করি তাহলে তার গতিবেগ তার গতিশক্তি সবসময় পাল্টাচ্ছে। তো গতিবেগ পাল্টাচ্ছে মানে গতিবেগ কেবল বেড়েই চলেছে তা তো নয়, কারণ গতিবেগ বাড়তে পারে কমতে পারে। তাহলে একই রকমভাবে কোনো একটা অণুর গতিশক্তি বাড়তে পারে কমতে পারে। তাহলে যদি অনেক মলিকিউল একসঙ্গে থাকে তাহলে কিছু জনের গতিশক্তি বাড়ছে, কিছুর গতিশক্তি কমছে। এবার যাদের বাড়ছে তাদেরও সবার একই রকম বাড়ছে তা নয়, আলাদা। যদি আমরা টোটালটার অ্যাভারেজ নিই যে এক্স্যাক্টলি সবগুলোর মিলিয়ে কতটা গতিশক্তি পাল্টালো একটা সার্টেন টেম্পারেচারে, তখন দেখবো যে গতিশক্তি টোটালটা পাল্টায়নি, কনস্ট্যান্ট আছে। এখন এটা কেন হচ্ছে? এইখানে ম্যাক্সওয়েল একটা নির্দিষ্ট কথা বললেন, একটা স্পেসিফাইড বক্তব্য, সেটা হচ্ছে টোটাল অণু যা আছে আমার তার একটা নির্দিষ্ট ভগ্নাংশ, একটা সার্টেন ভগ্নাংশ আমি নিয়েছি।
ধরা যাক 200টা অণু টোটাল আছে, আমি নিয়েছি 50টা, তাহলে 1/4 নিলাম। এবার এই 1/4 উপরে আমি যদি কনসেন্ট্রেট করি, যদি ফোকাস করি, তাহলে আমি দেখব যে এই 1/4 যে গতিবেগটা, আর 1/4 মানে একটা অনেক বড় ভগ্নাংশের কথা বললাম, এটা অ্যাকচুয়ালি খুবই ছোট ছোট ভগ্নাংশের কথা উনি বলেছিলেন আর কি। তো সেই কোনো একটা পার্টিকুলার ভগ্নাংশ, ছোট ভগ্নাংশ, সেই ভগ্নাংশের অণুগুলোর যা গতিবেগ আর কি, গতিবেগ ভেলোসিটি, সেইটা ফিক্সড থাকে, আনচেঞ্জড। কীরকম হয় একটা সোজা এক্সাম্পল বলি। ধরা যাক আমি 15টা, ঠিক আছে, মলিকিউল নিয়ে আমি আলোচনা করছি। 15টা মলিকিউল নিয়েছি। এবার এরা একটা গ্যাস মলিকিউলগুলো একটা পাত্রে আছে, ধাক্কাধাক্কি হচ্ছে সবার সঙ্গে সবার। এবার 15টার মধ্যে আমি 15টা, তো ধরো 7টা মলিকিউল দিলাম এখানে, 7 আর পরে থাকলো কটা, 8টা। তাহলে এখানে আমি দিয়ে দিচ্ছি 8টার মধ্যে, আচ্ছা 15টা না, তাহলে আর একটু বেশি ধরি, বা এখানটায় আমি 5টা করে দিই, পরে থাকলো 10টা। তাহলে 3, 2, 3, 2। দেখো আমি এরকমভাবে ভাগ করলাম। টোটাল 15টা মলিকিউলকে আমি 5টা সেগমেন্টে ভাগ করলাম। 2টো মলিকিউল, 3টে মলিকিউল, 5টা, 3টে, 2টো। এবার এই 5টা মলিকিউলের প্রত্যেকের ভেলোসিটি, ঠিক আছে, প্রত্যেকের ভেলোসিটি হচ্ছে ধরা যাক 10 মিটার পার সেকেন্ড। এদের প্রত্যেকের ভেলোসিটি হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। এদের প্রত্যেকের ভেলোসিটি হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। এদের প্রত্যেকের ভেলোসিটি হচ্ছে ধরা যাক 8 মিটার পার সেকেন্ড। আর এদের প্রত্যেকের ভেলোসিটি হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, সমস্ত মলিকিউলগুলো আলাদা আলাদা গতিবেগ নিয়ে চলছে। কোনো 15টার মধ্যে কোনো 3টে মলিকিউল তাদের গতিবেগ দেখা যাচ্ছে যে ম্যাচ করে গেছে, কত, 12। কোনো 5খানা মলিকিউল তাদের গতিবেগ ম্যাচ করে গেছে, দেখা যাচ্ছে যে 10 মিটার পার সেকেন্ড। এবার এই যে বিভিন্ন মলিকিউলগুলোর বিভিন্ন গতিবেগ, আমরা এটাকে বলি গতিবেগের বন্টন। গতিবেগটা ডিস্ট্রিবিউট হয়ে গেল এইভাবে, যে কারোর 4, হ্যাঁ, কিছু লোকের 4, কিছু লোকের 8, কিছু লোকের 10, এইভাবে ডিস্ট্রিবিউটেড হয়েছে। এইবার ধাক্কাধাক্কি তো হচ্ছে। ধাক্কাধাক্কি হওয়ার ফলে ধরা যাক এই 5টা মলিকিউল এরা পরস্পর ধাক্কা মারছে। এরকম না যে এই 5টার সঙ্গে মানে এখানে যে 5টার কথা বলছি সেই 5জনই পরস্পরকে ধাক্কা মারছে, তা তো নয়। পাত্র তো একটা নির্দিষ্ট, সেই পাত্রের তো আর কোনো ব্যারিয়ার নেই। তো যে কোনো মলিকিউলকে ধাক্কা মারতে পারে। তো সবার সঙ্গে সবার যখন ধাক্কাধাক্কি হচ্ছে, তখন এইখানকার কোনো একটা পার্টিকুলার মলিকিউল তার গতিবেগ ধরা যাক বেড়ে গেল। তাহলে তার যদি গতিবেগ বেড়ে যায়, তাহলে সে এই রেঞ্জ থেকে ও কোন দিকে চলে যাবে? দেখো গতিবেগ আমরা যত ডান দিকে যাচ্ছি বাড়ছে না, 4, 8, 12, 15, 4, 8, 10, 12, 15, ডান দিকে যাচ্ছি, গতিবেগ বাড়ছে। তাহলে এই যে সেগমেন্ট, এই সেগমেন্টের কোনো একটা মলিকিউলের যদি গতিবেগ বেড়ে যায়, তাহলে ও ওই ডান দিকে চলে যাবে। এবার ডান দিকে গিয়ে এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে। দেখা যায় যে এইটা খুব ইম্পর্ট্যান্ট, এইবার যেটা বলছি, যে দেখা যায় যদি এই 5টা মলিকিউলের মধ্যে একটা এদিকে চলে যায় আর একটা এইখানে চলে আসলো, তার গতিবেগ এতই বেড়ে গেল। অ্যাট দ্য সেম মোমেন্ট যদি দুটো মলিকিউলের গতিবেগ বেড়ে গিয়ে এই সেগমেন্টের বাইরে বেরিয়ে যায়, তাহলে এখান থেকেও কোনো একটা মলিকিউল এখানে চলে আসতে পারে, মানে চলে আসে আর কি। হয়তো এখান থেকে কোনো একটা মলিকিউল এখানে চলে গেল। মানে এই যে কোনো একটা পার্টিকুলার মলিকিউলের ভেলোসিটি যখনই বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, তখন সে তার ওই নির্দিষ্ট সেগমেন্ট ছেড়ে এদিক ওদিক চলে যাচ্ছে। এই চলে যাওয়ার পরে দেখা যায় যে প্রত্যেকটা সেগমেন্টের নাম্বার অফ মলিকিউল সেইটা ফিক্সড থাকে। অর্থাৎ কোনো একটা পার্টিকুলার সংঘর্ষের কথা যদি আমি উল্লেখ করি, সেই একটা সংঘর্ষের ওই নির্দিষ্ট সংঘর্ষটা হওয়ার আগে যদি 10 মিটার পার সেকেন্ডওয়ালা 5টা মলিকিউল ছিল, তাহলে সংঘর্ষের পরেও 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিওয়ালা মলিকিউলের সংখ্যা 5। আগের 5জন নেই, হয়তো 5টা মলিকিউলই ডিফারেন্ট 5টা মলিকিউল, কিন্তু সংখ্যাটা 5টা মলিকিউল। তাহলে যেহেতু
এই এই যে ভেলোসিটিটা, যে একটা সার্টেন রেঞ্জ অফ ভেলোসিটি, সেইখানে মলিকিউল সংখ্যাটা ফিক্সড হয়ে গেল। এবার মলিকিউল সংখ্যা না বলে সেখানে বলা হয় যে একটা মলিকিউলের একটা সার্টেন ভগ্নাংশ। হ্যাঁ, যে টোটাল মলিকিউল হচ্ছে 15টা, তার মধ্যে 5টা, মানে এই ভগ্নাংশটা, এই ভগ্নাংশের গতিবেগটা ফিক্সড। সেটা কত? 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? তারপরে ধরো এই যে এটা যদি 2 হয় তাহলে 2/15। এই ভগ্নাংশের যে অণুগুলো পড়ে আর কি, এই ভগ্নাংশের মধ্যে, ভগ্নাংশ মানে ফাইনালি অণুর সংখ্যা, তাই না? 15 জনের মধ্যে 2জন মানে তো 2টো অণু ফাইনালি। তা এই ভগ্নাংশের গতিবেগ ফিক্সড 15 মিটার পার সেকেন্ড। তাহলে এইভাবে প্রত্যেকটা সেগমেন্টে আলাদা আলাদা করে যেহেতু মলিকিউলগুলোর ভেলোসিটি ফিক্সড হয়ে যাচ্ছে, নিজেদের মধ্যে মলিকিউলগুলোর ভেলোসিটি পাল্টাচ্ছে প্রতি মুহূর্তে, কিন্তু সেগমেন্ট ওয়াইজ যদি ভাবি তাহলে ফিক্সড হয়ে যাচ্ছে। সেই কারণে নেট ভ্যালুটা, নেট কাইনেটিক এনার্জিটা ফিক্সড হয়ে যায়। আশা করা যায় আমি এই ছোটো এক্সাম্পলটা দিয়ে বোঝাতে পারলাম, বা যা বললাম একটু লেখার চেষ্টা করছি। তাহলে গ্যাসের গতীয় তত্ত্ব অনুসারে গ্যাস অণুগুলি অবিরাম ইতস্তত বিক্ষিপ্তভাবে গতিশীল অবস্থায় থাকে, পরস্পর সংঘর্ষে লিপ্ত হয়, এর ফলে এদের গতিবেগ তথা গতিশক্তি প্রতি মুহূর্তে পাল্টাচ্ছে। এবার একটা নির্দিষ্ট অণুর গতিশক্তি প্রতি মুহূর্তে পরিবর্তিত হলেও একটা পাত্রে উপস্থিত মোট অণুর গড় গতিশক্তি, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি, যেটাকে আমরা নেট কাইনেটিক এনার্জি বলছিলাম, সেইটা একটা নির্দিষ্ট উষ্ণতা ধ্রুবক থাকে। এবার ম্যাক্সওয়েলের মতে প্রতিটি অণুর গতিবেগ যেহেতু প্রতি মুহূর্তে পাল্টে যাচ্ছে, তাই একটা নির্দিষ্ট অণুর বেগ পরিমাপ করা সহজ নয়। যদিও আমরা একটা নির্দিষ্ট অণুর বেগ পরিমাপের ফর্মুলা আমরা নিশ্চয়ই জানবো। আমরা আগের দিন বলেছিলাম যে ধরা যাক RMS, তাহলে CRMS ইকুয়াল টু √3RT/m। এটা ছিল 1 মোল গ্যাসের ক্ষেত্রে। মানে একটা অণুর কথা বিবেচনা করলে আমরা এরকম বলবো যে দিস ইকুয়াল টু √3kT/m, যেখানে m হচ্ছে একটা অণুর ভর, আর এখানে এমটা ছিল, ক্যাপিটাল এমটা ছিল মোলার মাস। তো এই ফর্মুলাতে আমরা একটা পার্টিকুলার অণুর গতিবেগ বের করতেই পারি, কিন্তু সেটা যতক্ষণে বের করছি ততক্ষণে মলিকিউলটা অন্য কোনো মলিকিউলের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে এবং তার গতিবেগ পাল্টে গেছে। সুতরাং এইটা খুব একটা ফ্রুটফুল না আর কি। তো নির্দিষ্ট অণুর বেগ পরিমাপ করা সহজ নয়, তবে গ্যাস অণুগুলির একটা নির্দিষ্ট ভগ্নাংশের গতিবেগ সর্বদা নির্দিষ্ট হয়। যেটা বলছিলাম, একটা নির্দিষ্ট ভগ্নাংশের গতিবেগ নির্দিষ্ট হয়। এবার বলছে অণুর ভগ্নাংশের সাথে তাদের গতিবেগের লেখচিত্রকে বলা হয় গতিবেগ বন্টন লেখ বা ম্যাক্সওয়েলস ভেলোসিটি ডিস্ট্রিবিউশন কার্ভ। ভেলোসিটি ডিস্ট্রিবিউশনের বা গতিবেগ বন্টনের যে কার্ভটা যেটা আমাদের আঁকতে হবে, সেইটা বলার আগে এই সংক্রান্ত একটা ফর্মুলা আছে, সেটা একটু বলে নিই। ফর্মুলাটা হচ্ছে dN/n ইকুয়াল টু 4π m/2π/kT টু দি পাওয়ার 3/2 c স্কোয়ার ইন্টু e টু দি পাওয়ার মাইনাস mc²/2kT ইন্টু ডিসি। এখন অ্যাজ সাচ এই এত বড় একটা ফর্মুলা, এইটা আমাদের কোনো কাজে কিন্তু লাগবে না, কিন্তু লাইনটাও ব্যাকা হয়ে গেল। কিন্তু এই ফর্মুলাটাতে যা যা টার্মগুলো আছে সেইগুলো আমাদের একটু জেনে রাখতে হবে, কারণ এইগুলো আমাদের ওই গ্রাফটাতে কাজে লাগবে। তো এখানে n হচ্ছে টোটাল নাম্বার অফ মলিকিউল, মোট অণুর সংখ্যা, ঠিক আছে, এই যে n। আর এই dN/n হচ্ছে সেই ফ্র্যাকশান, ঠিক আছে, ফ্র্যাকশান মানে সেই ভগ্নাংশ, ফ্র্যাকশান অফ মলিকিউলস হ্যাভিং ভেলোসিটি, যে ভগ্নাংশটার গতিবেগ হচ্ছে বিটুইন c অ্যান্ড c+dc, ঠিক আছে। c হচ্ছে গতিবেগ, আর c+dc মানে গতিবেগ যদি খুব সামান্য যদি বৃদ্ধি করা হয় তাহলে যেটা দাঁড়াবে, তাহলে এই যে রেঞ্জটা c আর c+dc, এই রেঞ্জের মধ্যে যতগুলো মলিকিউল আছে, মানে টোটাল মলিকিউলের সেটা যত ভগ্নাংশ, সেইটা হচ্ছে dN/n। আর বাদবাকি যা আছে সবই জানা, যে m হচ্ছে মাস অফ ওয়ান মলিকিউল, একটা মলিকিউলের মাস হচ্ছে m, আর k হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট, আর T মানে টেম্পারেচার, Cটা হচ্ছে
সি হচ্ছে আরএমএস ভেলোসিটি অফ আ মলিকিউল। ঠিক আছে, যে কোনো একটা মলিকিউল যে বেগ নিয়ে চলছে, এটা একটা মলিকিউলের জন্য এই ফর্মুলাটা, যেহেতু আমরা স্মল এম আর কে লিখেছি, যদি এক মোলের জন্য ফর্মুলা লিখতে হতো তাহলে আমরা ক্যাপিটাল এম ব্যবহার করতাম, তারপরে আর ব্যবহার করতাম কে এর বদলে। ঠিক আছে, তাহলে এইবার আমরা গ্রাফটা আঁকবো। আমরা গ্রাফটা প্লট করছি, এখানে ওয়াই অ্যাক্সিসে থাকবে ডিএন বাই এন, মানে ফ্র্যাকশন অফ মলিকিউল। ঠিক আছে, তাও লিখে দিচ্ছি যে অণুর ভগ্নাংশ, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর এক্স অ্যাক্সিসে হচ্ছে বেগ সি। এবার গ্রাফটা দেখতে এরকম হয়, মূল বিন্দু থেকে গ্রাফ শুরু হয়ে একটা ম্যাক্সিমা রিচ করে, তারপরে এইভাবে ডান দিকে গ্রাফটা এগিয়ে যায়। আরও বড় করি ব্যাপারটাকে, এই এবার এই গ্রাফটা থেকে আমাদের কিছু জিনিসপত্র জানতে হয় বা গ্রাফটাকে রিড করতে হয়। কীরকম? প্রথম কথা হচ্ছে গ্রাফ শুরু হচ্ছে মূল বিন্দু থেকে, তাহলে মূল বিন্দুতে এক তো হচ্ছে অণুর ভগ্নাংশের সংখ্যা কত, 0। আমি এর আগেও একবার রিপিট করেছি যে অণুর ভগ্নাংশ মানে ফাইনালি অণুর সংখ্যাকেই বোঝায়। ঠিক আছে, তো আমি বারবার উচ্চারণ করব বা আমাদের বারবার লিখতে হবে অণুর ভগ্নাংশ, ফ্র্যাকশন অফ মলিকিউল, কিন্তু ব্যাপারটা আমরা বুঝবো কি অণুর সংখ্যা। কারণ 200টা মলিকিউল যদি নিই, 200টা মলিকিউলের যদি 1/4 অংশের কথা আলোচনা করি, তাহলে 1/4 ভগ্নাংশের কথা যদি আলোচনা করি, তার মানে ফাইনালি আমি 50টা অণুর কথাই বলছি আর কি। তো অণু ভগ্নাংশ মানে আমরা বুঝবো কি অণুর সংখ্যা। তাহলে যেখানে মূল বিন্দু সেখানে এক হচ্ছে C0 আর হচ্ছে এই ফ্র্যাকশনটাও হচ্ছে 0। তার মানে হচ্ছে এটাই যে ভেলোসিটি 0 এরকম অণুর সংখ্যা 0, তার মানে কোনো অণুই স্থির অবস্থায় নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যত আমরা ডান দিকে এগোচ্ছি, মানে বেগ যত বাড়ছে তত আমরা দেখছি যে গ্রাফটা উপরের দিকে উঠছে, তার মানে ভগ্নাংশ বাড়ছে। তার মানে এইখানে এই যে ভেলোসিটি, এই ভেলোসিটির করেসপন্ডিং যে ভগ্নাংশ সেটা হচ্ছে এইটা। আমি যদি ভেলোসিটি আরেকটু বাড়িয়ে দিই তাহলে দেখব তার করেসপন্ডিং যে ভগ্নাংশ সেটা এখানে। তার মানে কম গতিবেগ বিশিষ্ট অণুর ভগ্নাংশ ছোট, আর তার থেকে একটু বেশি যখন হয়ে যাচ্ছে বেগটা, সে একটু বেশি বেগ বিশিষ্ট অণুর ভগ্নাংশ আর একটু বেশি, ভগ্নাংশ বেশি মানে ফাইনালি অণুর সংখ্যা বেশি। তাহলে যত আমি ডান দিকে এগোচ্ছি তত গ্যাস অণুর বেগ বাড়ছে এবং সেই বেশি বেগওয়ালা অণুর সংখ্যাও ক্রমশ বাড়ছে। ফাইনালি যখন আমি এইখানে এসে রিচ করলাম, এই যে পার্টিকুলার বিন্দুটা, মানে আমি যত ডান দিকে এগোচ্ছি তত অণুর ভগ্নাংশ বাড়ছে, মানে অণুর সংখ্যা বাড়তে বাড়তে একটা ম্যাক্সিমাম পয়েন্টে রিচ করলো। তাহলে এই পয়েন্টের করেসপন্ডিং যে ভ্যালুটা, এই যে ভগ্নাংশটা, তাহলে এই ভগ্নাংশটা একটা সার্টেন অণুর সংখ্যাকেই তো বোঝাচ্ছে ফাইনালি, ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকিউল, তাই না? ম্যাক্সিমাম ফ্র্যাকশন মানে ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকিউল। তাহলে এই ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকিউল অর্থাৎ সবথেকে বেশি সংখ্যক অণু যে বেগটা নিয়ে চলছে, সেই বেগটা হচ্ছে মোস্ট প্রবেবল ভেলোসিটি বা সম্ভাব্যতম বেগ। এই সম্ভাব্যতম বেগের ডেফিনিশন আমরা আগে পড়েছিলাম। বিষয়টা আসলে কি সেটা এখান থেকে পরিষ্কার হলো যে অণুর ভগ্নাংশ যখন ম্যাক্সিমাম, মানে ম্যাক্সিমাম সংখ্যক অণু তারা যে বেগটা নিয়ে চলছে সেটা হচ্ছে মোস্ট প্রবাবল ভেলোসিটি। এইবার আমরা এটাও জেনেছিলাম এর আগে যে এটার যদি ইকুয়েশন হয় √2RT/m, তাহলে তার থেকে একটু বেশি ভ্যালু হয় কার, অ্যাভারেজ ভেলোসিটি। তাহলে যদি মোস্ট প্রবাবল এটা হয় তাহলে অ্যাভারেজ ভেলোসিটি এরকম একটা জায়গায় থাকবে, আর আরএমএস ভেলোসিটি এরকম একটা জায়গায় থাকবে। তো এরকম একটা গ্রাফটা আমরা প্লট করে এরকম দেখাই যে এটা হচ্ছে CRMS, আর এটা বোঝায় C অ্যাভারেজ, এগুলোকে বোঝায়। এইবার যদি আমি এখান থেকে বেগ, মানে মোস্ট প্রবেবল থেকে বেগ আরও ডান দিকে আছে, মানে বেগ যদি আরও বাড়াই, আরও যদি বেগ ইনক্রিজ করি, তখন দেখব যে ফ্র্যাকশন অফ মলিকিউল আবার কমতে থাকছে। তাহলে প্রথমে বেগ ছিল সর্বনিম্ন, যত বেগ বাড়ছে সেই বেশি বেগ বিশিষ্ট অণুর সংখ্যাও দেখছি ক্রমশ বাড়ছে, ম্যাক্সিমাম একটা জায়গায় রিচ করছে। তারপর যখন বেগ আরও বাড়াচ্ছি তখন সেই বেশি বেগ বিশিষ্ট অণুর সংখ্যা
আবার ক্রমশ কমছে, কমতে কমতে মোটামুটি এরকম জায়গায় যখন আমি আসছি তখন আমরা বলবো যে এরকম জায়গায় বেগ অনেকটা বেশি হয়ে গেছে। এবার এই প্রচণ্ড বেশি বেগ বিশিষ্ট অণুর ভগ্নাংশ আবার অনেকটা কমে এসছে, প্রায় অলমোস্ট প্রথম দিকে যেরকম লেভেলে ছিলাম আবার প্রায় সেই লেভেলে চলে এসেছি বা তার থেকেও কমে চলে এসেছি। বিষয়টা হচ্ছে এটাই, এখান থেকে যে কনক্লুশনটা আমি আসবো সেটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকিউল, ম্যাক্সিমাম ভগ্নাংশের ম্যাক্সিমাম ভ্যালু মানে ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকিউল, তারা যে বেগটা নিয়ে চলে অর্থাৎ সম্ভাব্যতম বেগ বা মোস্ট প্রবাবল ভ্যালোসিটি, সেইটা হচ্ছে মোটামুটি মাঝামাঝি একটা ভ্যালু, বেগের একটা মাঝামাঝি ভ্যালু, মিডিয়াম বেগ নিয়ে চলছে। আর একদম কম বেগ নিয়ে চলছে এরকম অণুর সংখ্যা কম, ভগ্নাংশ কম যেহেতু অণুর সংখ্যা কম, আর একদম বেশি বেগ নিয়ে চলছে এরকম অণুর সংখ্যাও কম। ম্যাক্সিমাম মানে মোস্ট অফ দ্য মলিকিউল তাদের হচ্ছে বেগটা মাঝামাঝি একটা জায়গায় থাকে, ঠিক আছে। অনেকটা তোমরা একটা ক্লাসরুমকে যদি কল্পনা করো, ঠিক আছে, একটা ক্লাসরুমে ধরা যাক 50টা স্টুডেন্ট আছে। এবার সেই 50টা স্টুডেন্টের মধ্যে ক্লাসরুম যখন বলছি তখন আমি তাদের কোয়ালিটি পড়াশুনো দিয়েই বিচার করছি, অন্য কোয়ালিটিও থাকতে পারে, কিন্তু প্রাথমিকভাবে আমরা এটা দিয়েই বিচার করি আর কি। যদিও সেই বিচারটা কতটা যুক্তিগ্রাহ্য বা কতটা লজিক্যাল সে বিষয়ে অনেক বিতর্ক থাকতে পারে, কিন্তু আমি আপাতত এইটুকু বোঝানোর জন্য বলছি যে ধরো 50 জন স্টুডেন্ট আছে, এবার তার মধ্যে খুব যদি বেশি হয় তাহলে দেখা যায় যে 2 জন 3 জন বা 4 জন স্টুডেন্ট হচ্ছে যারা আগের ক্লাসে ফেল করেছিল, ফেল করে এই ক্লাসে রয়ে গেছে, আগের বছর ফেল করে রয়ে গেছে এখানে। এবার আবারও আমরা দেখি যে 2 জন 4 জন বা 6 জন স্টুডেন্ট ম্যাক্সিমাম থাকে যারা হচ্ছে পড়াশোনায় খুবই ভালো, যারা হচ্ছে রিয়েলি ইন্টেলিজেন্ট, কিন্তু মাঝখানের একটা বড় অংশের স্টুডেন্ট, ঠিক আছে, তারা হচ্ছে মিডিওকার, তাই না? অর্থাৎ পড়াশোনায় খুব ভালো এরকম স্টুডেন্টের সংখ্যাও ক্লাসে খুবই কম থাকে, আবার পড়াশুনোয় একেবারেই পড়াশুনো করে না, ফেল করেছে এইরকম স্টুডেন্টদের সংখ্যাও খুবই কম থাকে। মোস্ট অফ দ্য স্টুডেন্টস হচ্ছে মাঝামাঝি একটা জায়গা থাকে। এবার এটার সঙ্গে এটাকে কম্পেয়ার করো যে মোস্ট অফ দ্য গ্যাস মলিকিউল তাদের বেগ হচ্ছে মাঝামাঝি একটা জায়গায় রেঞ্জ করে, খুব কম গতিবেগ এরকম অণুর সংখ্যাও কম, আবার খুব বেশি গতিবেগ এরকম অণুর সংখ্যাও কম, ঠিক আছে। এই হলো এই গ্রাফের ব্যাখ্যা। আর একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে এই যে আমরা গ্রাফটা এঁকেছি, সো এই যে গ্রাফের যে মানে বাউন্ডারি যদি হয় তাহলে এই বাউন্ডারির মধ্যে টোটাল যতটা এরিয়া আছে, ঠিক আছে, আমরা বলি এরিয়া আন্ডার দ্য কার্ভ। এই টোটাল এরিয়ার মধ্যে সবগুলো মলিকিউলকে আমরা দেখিয়েছি, যতগুলো মলিকিউলের কথা ভাবছি। তো এই গ্রাফের যে ক্ষেত্রফল বা এরিয়া সেটা মোট অণুর সংখ্যাকে প্রকাশ করে। আচ্ছা, এইটা আমি মুছে দিচ্ছি। এবারে এই গ্রাফটার মধ্যে আমি আরও একটা জিনিস বোঝাতে চাইছি, সেটা হচ্ছে মোস্ট প্রবাবল আমরা বুঝলাম, আশা করা যায় তোমরা এটা এঁকে নিয়েছো গ্রাফটা। এখন আমি যেটা বলছি সেটার জন্য তোমরা এই গ্রাফটা আরেকবার সেকেন্ড টাইম তোমরা প্লট করো। তো কী হচ্ছে, এই যে গ্রাফটা রয়েছে, সাপোজ এই ভেলোসিটিটা হচ্ছে সি, ঠিক আছে, আর এর থেকে সামান্য বেশি একটা ভেলোসিটি, সেটা হচ্ছে ধরা যাক এটার ভ্যালু হচ্ছে সি প্লাস ডিসি, ঠিক আছে, এইটা সি প্লাস ডিসি আর এইটা সি। তাহলে এই সি এবং সি প্লাস ডিসি এই দুটো গতিবেগের মানে এই রেঞ্জটার ভেতরে, এই রেঞ্জের ভেতরে যে সমস্ত মলিকিউলগুলো বিলং করে, অর্থাৎ যাদের গতিবেগ সি বা তার বেশি এবং সি প্লাস ডিসি বা তার কম, ঠিক আছে, সি অ্যান্ড সি প্লাস ডিসি এই রেঞ্জের মধ্যে যাদের গতিবেগ আছে, আমরা কি বলছিলাম একটু আগে যে একটা নির্দিষ্ট ফ্র্যাকশন অফ মলিকিউল তাদের গতিবেগ নির্দিষ্ট। তাহলে এই নির্দিষ্ট যে রেঞ্জটা, এই রেঞ্জের মধ্যে যতগুলো অণু থাকবে, টোটাল অণু যদি 200টা হয় তার মধ্যে যদি 10টাও থাকে, তাহলে 10/200 এত ভগ্নাংশের অণু এই রেঞ্জের মধ্যে আছে। তো এই সংখ্যাটা ফিক্সড হয়ে গেল 10টা মলিকিউলের বেগ সবসময় এই রেঞ্জের মধ্যে বিলং করবে। এবার সেই 10টা মলিকিউল কোনো নির্দিষ্ট 10টা মলিকিউল না, কখনো কি বলবো এ বি সি ডি এরকম করে 10টা রয়েছে, কখনো বা তার পরেরগুলো রয়েছে এরকম। তো কোনো এক মুহূর্তে, সবসময় তো সংঘর্ষ হচ্ছে, ধাক্কাধাক্কি হচ্ছে, কোনো এক মুহূর্তে যদি এখানকার 10টা মলিকিউলের মধ্যে 2টো মলিকিউল যদি বেগ বেড়ে যায়, তাহলে তারা এখান থেকে ডান দিকে চলে এলো,
তো এটা অবভিয়াস যে ওই মুহূর্তে যদি দুটো মলিকিউল এই রেঞ্জ থেকে বাইরে বেরিয়ে চলে এদিকে আসে, তাহলে অবভিয়াসলি একটা মলিকিউল হয়তো দেখা গেছে যে এই রেঞ্জ থেকে, মানে কম রেঞ্জ থেকে এইখানে প্রবেশ করেছে, বা একটা মলিকিউল বেশি রেঞ্জ থেকে এইখানে প্রবেশ করেছে, কিছু একটা এরকম হয়েছে যাতে করে এই এরিয়ার মধ্যে যে টোটাল 10খানা মলিকিউল ছিল তাদের সংখ্যাটা যাতে ফিক্সড থাকে, সেই ফিক্সড ব্যাপারটা কিন্তু রয়েছে। সুতরাং একটা নির্দিষ্ট গতিবেগের মধ্যে যদি 10টা মলিকিউল সবসময়ই থেকে যায়, তাহলে সেই 10 জনের অ্যাভারেজ ভ্যালু সবসময় ওটাই থাকবে। তার ফলে আমরা দেখতে পাবো যে সেই 10টার অ্যাভারেজ গতিশক্তি ওটাই থাকবে। তো এই করে প্রত্যেকটা ফ্র্যাকশানের যদি অ্যাভারেজ গতিশক্তি ফিক্সড হয়ে যায়, তাহলে ফাইনালি ওভারঅল যতগুলো মলিকিউল আছে সবার মোট গতিশক্তির যে অ্যাভারেজ বা গড়, সেই ভ্যালুটাও ফিক্সড থাকে যতক্ষণ না আমরা টেম্পারেচার পাল্টাচ্ছি। তাহলে গ্রাফ থেকে আমরা যেগুলো পেলাম সেগুলো হচ্ছে খুব বেশি বা খুব কম গতিবেগ বিশিষ্ট অণুর ভগ্নাংশ বা অণুর সংখ্যা খুবই কম। ম্যাক্সিমাম অণুগুলোর বেগ কোথা থাকে? মাঝামাঝি অঞ্চলে থাকে। একটা নির্দিষ্ট গতিবেগের মানের জন্য, গতিবেগের একটা অ্যাকচুয়ালি লেখাটা একটু গণ্ডগোল হয়েছে, এটা গতিবেগের একটি নির্দিষ্ট মানের জন্য এরকম হবে। একটু এটাকে অ্যারেঞ্জ করে নাও, এই গতিবেগেরটাকে সামনে নিয়ে চলে আসো। গতিবেগের একটি নির্দিষ্ট মানের জন্য অণুর ভগ্নাংশ সর্বাধিক হয়। গতিবেগের এই মানটি হলো সম্ভাব্যতম গতিবেগ বা মোস্ট প্রবাবল ভেলোসিটি, অর্থাৎ সর্বাধিক সংখ্যক অণু যে বেগ নিয়ে চলে তাকে সম্ভাব্যতম বেগ বলা হয়। গ্রাফের সর্বোচ্চ বিন্দু বা পিক এই সর্বাধিক সংখ্যক অণুকে বা ওই ভগ্নাংশটাকে প্রকাশ করে। আর থার্ড হচ্ছে লেখচিত্র দ্বারা বেষ্টিত ক্ষেত্রফল, এরিয়া আন্ডার দ্য কার্ভ, এইটা টোটাল কতগুলো মলিকিউল আছে সেই সংখ্যাটাকে প্রকাশ করে। এবার উষ্ণতা বৃদ্ধি করলে কিভাবে লেখচিত্রটার কি পরিবর্তন ঘটে সেইটা আমাদের আলোচনা করতে হয়। তাহলে আবারও এখানে dn/n মানে ফ্র্যাকশন অফ মলিকিউল, আর এখানে হচ্ছে স্পিড অফ মলিকিউল। তো ধরো ইনিশিয়ালি গ্রাফটা এরকম ছিল, এবার আমরা উষ্ণতা বাড়াচ্ছি। উষ্ণতা যদি বৃদ্ধি করি তাহলে কি হবে? উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের অণুর গতিবেগ বাড়বে, তাহলে মোস্ট প্রবাবল ভেলোসিটি, তারপরে অ্যাভারেজ, তারপরে আরএমএস, সবার বেগ বাড়বে। বেগ বাড়বে মানে যদি ইনিশিয়ালি এইটা যদি সি মোস্ট প্রবাবল হয়, তাহলে বেগ বাড়ালে উষ্ণতা বাড়ালে বেগ বেড়ে যাবে। তাহলে এবার ধরো আমি টেম্পারেচার বাড়িয়ে ফেলেছি, তাহলে এইবার মোস্ট প্রবাবল ভেলোসিটির ভ্যালু এখান থেকে বেড়ে ধরা যাক এইখানে চলে এসছে, আসতেই পারে। কিন্তু মোস্ট প্রবাবল ভ্যালু তো মোস্ট প্রবাবল যে ভেলোসিটি সেটা তো সবসময় গ্রাফের পিকটাকে নির্দেশ করে। তার মানে এটা দাঁড়ায় যে গ্রাফের পুরো গ্রাফটাই আর কি ডান দিকে সরে যাবে, গ্রাফের পিকটা এরকম একটা জায়গায় চলে আসবে, ঠিক আছে। কিন্তু যেটা হবে যে তার পাশাপাশি আমি এখান থেকে আঁকছি, ধরা যাক এইরকম একটা গ্রাফ আমি পাবো, ঠিক আছে। বা গ্রাফটাকে ঠিক আছে এটা লিখলেই হবে, ধরো এরকম হয়ে গেল। আর এটাকেও একটু এক্সটেন্ড করে দিই, তাহলে এটা একটু হয়েছে, অ্যাকচুয়ালি এই জায়গাটা হয়ে গেল সি মোস্ট প্রবাবল। তাহলে যেটা হলো যে গ্রাফের এই যে কি বলবো উচ্চতা, হাইটটা কমে গেল অনেকটা। কেন কমে গেল? কারণ আমি যদি এই জায়গাতে মোস্ট প্রবাবলকে রেখে যদি গ্রাফের হাইটটা এইরকমই বড় বানাতাম আর কি, তাহলে দেখা যেত যে এই যে বড় যে গ্রাফটা তার এরিয়াটা অনেকটা বেড়ে গেছে। কিন্তু এরিয়া আন্ডার দ্য কার্ভ সেটা তো টোটাল নাম্বার অফ মলিকিউলকে নির্দেশ করে। তাহলে আমি যদি এইখানে মোস্ট প্রবাবলকে রেখে যদি তার হাইটটাও এরকম জায়গায় হতো, তাহলে যদি ক্ষেত্রফল বেড়ে যেত, তাহলে সেটা তো সম্ভব নয়। কারণ গ্যাসের যে পাত্রে গ্যাসটা রাখা আছে সেখানে গ্যাসের অণুর সংখ্যা তো আমরা পাল্টাচ্ছি না, অণুর সংখ্যা ফিক্সড। সুতরাং এই গ্রাফ এবং এই গ্রাফ দুটো গ্রাফের ক্ষেত্রফলটাকে ফিক্সড করতে হবে, মানে সেম করতে হবে। সেই কারণে যেহেতু গ্রাফটা চওড়ায় বেড়ে গেল, তাই গ্রাফের এবার হাইটটা আমরা কমিয়ে এনেছি, ঠিক আছে। এইবার দেখো ইনিশিয়াল যে গ্রাফটার কথা, এই যে সাদা রঙের যে গ্রাফটা, এই গ্রাফটার ক্ষেত্রে আমরা দেখছি যে মোস্ট প্রবাবল যে ভেলোসিটি তার ডান দিকের যে অংশটা, ঠিক আছে। ধরা যাক এটা মোস্ট প্রবাবল হলে আমি সাদা রং দিয়েই করছি, এটা হচ্ছে অ্যাভারেজ, এবং ধরা যাক এই যে সাদাটা এইটা ছিল প্রাথমিক গ্রাফের, এই গ্রাফের ধরা যাক সি আরএমএস। তাহলে এই যে আমরা গ্রাফের একদম ডান দিকে চলে এসেছি, মানে এই দিককার মানে এই যে এরিয়াটা, এই এরিয়ার মধ্যে যে মলিকিউলগুলো আছে সেই মলিকিউলগুলোর
ভেলোসিটি অনেক বেশি। এখন ভেলোসিটি যত বেশি হবে তত তাদের গতিশক্তি বাড়বে। সুতরাং আমরা যে বলছি যে একটা নির্দিষ্ট টেম্পারেচারে E = 3/2 kT, তাহলে একটা নির্দিষ্ট টেম্পারেচারে যে গতিশক্তি যেটা ফিক্স থাকছে, সেই গতিশক্তির যে ভ্যালুটা, সেই ভ্যালুতে বেশি কন্ট্রিবিউশন কাদের? এই পার্টে যারা আছে তাদের। ঠিক আছে, ধরা যাক তিনজন মিলে টোটাল 300 টাকা জমিয়েছে। এখন একজন দিয়েছে হচ্ছে 200 টাকা, একজন দিয়েছে ধরা যাক 90 টাকা, আর একজন দিয়েছে 10 টাকা। তাহলে তিনজন মিলিয়ে টোটাল জমিয়েছে 300, মানে অ্যাভারেজ সবাই 100 টাকা করে জমিয়েছে। কিন্তু এই যে টোটাল ভ্যালুতে বেশি কন্ট্রিবিউশন কার? যে 200 টাকা দিয়েছে। তেমনি টোটাল যে অ্যাভারেজ যে কাইনেটিক এনার্জির ভ্যালু, সেইখানে বেশি কন্ট্রিবিউশন কাদের? যাদের ভেলোসিটি বেশি। এইবার আমি যখন টেম্পারেচার বাড়িয়েছি, গ্রাফ যখন পাল্টে গেছে, এইবার আমরা দেখতে পাচ্ছি যে প্রথম গ্রাফে এই যে পার্টিকুলার ভেলোসিটি যেটা ছিল, সেই ভেলোসিটির বেশি অণুর সংখ্যা যা ছিল, এবার সেই ফেজে মানে সেই রকম বেশি বেগ বিশিষ্ট অণুর সংখ্যা এবার বেড়ে গেছে। এইবার এই যে এরিয়াটা আমি এবার লিখছি, এই এরিয়াটাও এবার কার্ভের ভেতরে চলে এসছে। সেকেন্ড টাইম যখন টেম্পারেচার বাড়িয়েছি তখন কার্ভের ভেতরে এই অংশটা চলে এসছে। তাহলে এই অংশটা হচ্ছে সেই অ্যাডিশনাল নাম্বার অফ মলিকিউলকে নির্দেশ করে যাদের গতিবেগ আগে এর কম ছিল, এখন বেড়ে গেছে। তাহলে এখন যাদের কন্ট্রিবিউশন এই গতিশক্তিতে সর্বোচ্চ কন্ট্রিবিউশন, যাদের ভ্যালু ইন্ডিভিজুয়াল ভ্যালু বেশি, সেই ইন্ডিভিজুয়াল ভ্যালু বেশি এই রকম অণুর সংখ্যা এখন অনেক বেড়ে গেছে। তাহলে ওভারঅল কী হবে? গতিশক্তি বেড়ে যাবে। তাই টেম্পারেচার বাড়লে গতিশক্তি বেড়ে যাচ্ছে। আর একটা জিনিস এখান থেকে বলতে হবে, সেটা হচ্ছে যে আমরা দেখছি যে ধরা যাক এই পার্টিকুলার পয়েন্টটাকে যদি আমরা কনসিডার করি, তাহলে এই পয়েন্টে মানে এই ভেলোসিটির আন্ডারে এই ভেলোসিটি সম্পন্ন অণুর ভগ্নাংশ সেটা অনেক কমে গেছে। আগের গ্রাফে এই একই ভেলোসিটি সম্পন্ন অণুর ভগ্নাংশ অনেক বেশি ছিল। তাহলে যাদের বেগ কম সেই রকম অণুর সংখ্যা টেম্পারেচার বাড়ালে কমে গেছে, আর যাদের বেগ বেশি এই রকম অণুর সংখ্যা, ধরা যাক এইখানে যার বেগ, এই রকম যাদের বেগ সেই রকম অণুর সংখ্যা কত, তার ভগ্নাংশ কত, এখানে আসছে। কিন্তু এটাই আগের গ্রাফে ছিল এই জায়গাতে, মানে তাদের ভগ্নাংশ ছিল কম, এখন তাদের ভগ্নাংশ হয়ে গেছে বেশি। তাহলে মোট কথা হচ্ছে যখন টেম্পারেচার আমরা বাড়াচ্ছি, ইনক্রিজ করছি, তখন যাদের বেগ বেশি সেই রকম অণুর সংখ্যা বাড়ছে, আর যাদের বেগ কম সেরকম অণুর সংখ্যা কমছে। এইটা হচ্ছে এই পার্টিকুলার গ্রাফ থেকে আমাদের ইন্টারপ্রিটেশন। আচ্ছা, তাহলে উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাস অণুগুলির বেগ বৃদ্ধি পায়, কিন্তু মোট অণুর সংখ্যা অর্থাৎ এরিয়া আন্ডার দ্য কার্ভ এইটা একই থাকে। তাই এই সমস্ত যে ভ্যালুগুলো এরা সব ডান দিকে সরে যায় এবং গ্রাফের সর্বোচ্চ বিন্দুর উচ্চতা কমে যায়। তাহলে যেহেতু এরিয়াটা সেম থাকছে, অর্থাৎ নাম্বার অফ মলিকিউল সেম, কিন্তু বেগ বেড়ে গেছে, তাই এই বেগের ভ্যালুগুলো সব ডান দিকে শিফট করে যাচ্ছে। তাই পিকটার যেটা আছে, পিকের হাইট কমে যাচ্ছে আস্তে আস্তে। এবার বলছে যে উষ্ণতা বৃদ্ধি করলে, এটা যেটা একটু আমি এক্সপ্লেন করলাম আর কি, কম বেগ বিশিষ্ট অণুর সংখ্যা কমে যায় আর বেশি বেগ বিশিষ্ট অণুর সংখ্যা বেড়ে যায়। তাই ওভারঅল হচ্ছে কাইনেটিক এনার্জি বেড়ে গেল। তাহলে আমাদের এবার এখানে তিনটে গ্রাফ দেওয়া আছে, টেম্পারেচার T1, T2, T3, তিনটে টেম্পারেচারে তিনটে কার্ভ দেওয়া আছে। এবার আমাদেরকে বলতে হবে যে কোন টেম্পারেচারটার ভ্যালু সব থেকে বেশি বা কম, মানে T1, T2, T3কে ইনক্রিজিং বা ডিক্রিজিং অর্ডারে সাজাতে হবে। তাহলে ইনিশিয়ালি সাদা গ্রাফের ক্ষেত্রে এইটা হচ্ছে মোস্ট প্রবাবল ভেলোসিটি, নীল গ্রাফের ক্ষেত্রে এইটা হচ্ছে মোস্ট প্রবাবল ভেলোসিটি, আর লাল গ্রাফের ক্ষেত্রে এইটা হচ্ছে মোস্ট প্রবাবল ভেলোসিটি। তার মানে দেখতে পাচ্ছি যে লাল গ্রাফের ক্ষেত্রে মোস্ট প্রবাবল ভেলোসিটি সব থেকে বেশি, সব থেকে ডান দিকে, মানে যত ডান দিকে যাচ্ছি বেগের ভ্যালু বাড়ছে, তো সব থেকে বেশি হচ্ছে কার? লাল রঙের গ্রাফটা। তাহলে যেহেতু বেগটা বেশি, তাহলে আমরা ফর্মুলা জানি যে মোস্ট প্রবাবল √2RT/m, তাই না?
তাহলে দিস ভ্যারিজ উইথ রুট ওভার অফ টি। তাহলে যত বেগের ভ্যালু বেশি তত টেম্পারেচার ভ্যালু বেশি। তাহলে যেহেতু এই লাল গ্রাফের CMP ভ্যালু ম্যাক্সিমাম, তাহলে এখানকার টেম্পারেচার অর্থাৎ T3 ম্যাক্সিমাম আর T1 মানে এই সাদা গ্রাফের T1 সেটা মিনিমাম, কারণ এখানকার মোস্ট প্রবাবল ভেলোসিটি ভ্যালু মিনিমাম। তাহলে এখান থেকে আমরা যে কনক্লুশন পেলাম যে T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1, এইটা আমাদেরকে প্রুফ করতে হয়, বা এরকম 3-4টে গ্রাফ দেওয়া থাকে সেখানে এদেরকে আইডেন্টিফাই করতে হয়। ঠিক আছে, আর একটা লাস্ট বাকি রয়ে গেল উষ্ণতার প্রভাবের পরে, সেটা হচ্ছে আমরা দেখো এইখানে যখন উষ্ণতা কম্পেয়ার করেছি উষ্ণতার প্রভাব, তখন আমরা সেম গ্যাস নিয়েছি, একটা নির্দিষ্ট গ্যাস ওটাকেই নিয়েছি, ওর সেম N মানে নাম্বার অফ মলিকিউল সেম আছে আর ডিফারেন্ট টেম্পারেচারটাকে আমরা পাল্টেছি। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা টেম্পারেচারটাকে ফিক্স রাখবো, রেখে গ্যাসটাকে পাল্টে দেবো। ঠিক আছে, তাহলে এখানে উষ্ণতার প্রভাব না লিখে আমি লিখব যে বিভিন্ন গ্যাসের প্রভাব। তাহলে আমরা এখানে সেম গ্যাস লিখছি, এখন আমরা লিখব ডিফারেন্ট গ্যাস। ঠিক আছে, আর এই ডিফারেন্ট টেম্পারেচারটাকে আমরা করে দেবো সেম টেম্পারেচার। এবার আমরা 3টে গ্রাফকে কম্পেয়ার করব। এবার আর T1 T2 T3 লিখব না, আমরা এবার 3টে গ্রাফকে ধরা যাক 3টে আলাদা গ্যাসের জন্য বলা হয়েছে। ধরা যাক এটা আচ্ছা ঠিক আছে, এটা ওইভাবে আমরা স্পেসিফাই করব না। ধরা যাক 3টে যে গ্যাস আমরা নিয়েছি সেই 3টে গ্যাস হচ্ছে একটা হাইড্রোজেন, একটা অক্সিজেন, একটা নাইট্রোজেন। এবার আইডেন্টিফাই করতে হবে যে এই 3টে গ্রাফের মধ্যে কোন গ্রাফটা কোন গ্যাসের। ঠিক আছে, সেটা আবারও আমরা এইখান থেকেই পেয়ে যাব। এই যে আমরা ফর্মুলা এখানে লিখে রেখেছি, তাই এই ফর্মুলা থেকে আমরা দেখতে পাচ্ছি যে C ভ্যারিজ উইথ 1/√m। তাহলে একটা নির্দিষ্ট উষ্ণতায় এই টেম্পারেচার এখন আমরা ফিক্স করেছি, টেম্পারেচার সেম, তাহলে C ভ্যারিজ উইথ 1/√m। তাহলে মোলার মাস যে গ্যাসের বেশি সেই গ্যাসের ভেলোসিটি কম, ইনভার্সলি প্রপোর্শনাল যেহেতু। এবার মোলার মাস হচ্ছে 2, 32, 28, তাহলে যার মোলার মাস সব থেকে কম তার বেগ সব থেকে বেশি। তাহলে এখন CMP ম্যাক্সিমাম কার লাল রঙের গ্রাফটার, তাহলে যেহেতু CMP ম্যাক্সিমাম তাহলে এর মোলার মাস হবে মিনিমাম, সুতরাং এটা অবশ্যই হাইড্রোজেন। আর 1 নম্বর সাদা রঙের যে গ্রাফটা, তার যেহেতু বেগটা মিনিমাম তাই তার মোলার মাসটা ম্যাক্সিমাম, সুতরাং এটা 32, অর্থাৎ অক্সিজেন, আর মাঝখানেরটা নাইট্রোজেন। এইভাবে 4টে গ্রাফ দিয়ে আমাদের এইগুলোকে আইডেন্টিফাই করতে দিতে পারে, এরকম কোয়েশ্চেনও আসতে পারে। তাহলে এইখানে আমাদের ম্যাক্সওয়েলের গতিবেগ বন্টন সংক্রান্ত যাবতীয় আলোচনা কমপ্লিট হলো। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম, আশা করা যায় বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর শেয়ার করে দাও নিজেদের বন্ধুদের সাথে। তোমরা যত বেশি ভিডিওগুলোকে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবে তত আমার ভিডিওগুলো আরও বেশি সংখ্যক স্টুডেন্টদের কাছে পৌঁছবে। সুতরাং তোমাদের কাছে আমি সেই অনুরোধটাই করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে রিয়েল গ্যাস বা বাস্তব গ্যাস সংক্রান্ত আলোচনায়। ততক্ষণের জন্য টাটা।